আমি ফিরোজ কবির। আমি স্টিলমার্ক গ্রুপের একজন ডাইরেক্টর। আমার কাছে ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা মনে হয় সততা। এটা নিয়ে আমি আমার এই প্রতিষ্ঠানকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজানুল মামুন, ব্যবস্থাপনা পরিচালক, স্টিলমার্ক গ্রুপ। বন্ধুদেরকে সাথে নিয়েই আমি এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি। আমি ইঞ্জিনিয়ার আহমেদ হোসাইন সোহেল। আমি স্টিলমার্ক গ্রুপের চেয়ারম্যান হিসেবে আছি। বন্ধুদের নিয়ে যতদিন জীবন আছে আমরা অনেক দূর যেতে চাই এবং আরও বাংলাদেশকে আরও ভালো কিছু দেওয়ার আশা আছে। আমরা সবাই কলিগ হলেও আমরা অত্যন্ত ক্লোজ বন্ধু, এবং আমাদের এই বন্ধুত্ব থেকেই এই প্রতিষ্ঠানের সৃষ্টি। বছর স্টিলমার্কও এগিয়েছে অনেকটা পথ। 4 জন সিভিল ইঞ্জিনিয়ার বন্ধুর সেই কোম্পানি আজ দেশের প্রকৌশল খাতের অন্যতম বৃহৎ একটি প্রতিষ্ঠান। যেখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে হাজারো মানুষের। স্টিলমার্ক সফলভাবে সম্পন্ন করেছে 1200-র বেশি স্টিল স্ট্রাকচার প্রজেক্ট। এর মধ্যে আছে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের পরিবেশ বান্ধব লিড সার্টিফাইড 22টি কারখানা। এর পাশাপাশি স্টিলমার্ক তৈরি করছে এমএস ও স্টেইনলেস স্টিল পাইপ। বন্ধুত্বের দৃঢ়তায় দিন দিন আরও এগিয়ে যাচ্ছে 4 বন্ধুর প্রতিষ্ঠান স্টিলমার্ক। দর্শক, ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্টার নিউজের বিশেষ আয়োজন পোলার আইসক্রিম নিবেদিত ঈদ বন্ধুত্বের উৎসব। আর এই আয়োজনের আজকের পর্ব বন্ধুত্ব থেকে ব্র্যান্ডে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। বন্ধুত্ব থেকে ভালো কিছু হওয়ার অনেক উদাহরণই আমাদের সামনে আছে। তো আজ আমরা তেমনই একটি উদাহরণ নিয়ে আপনাদের সামনে স্টিলমার্ক নামের একটি বাংলাদেশের প্রতিষ্ঠিত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান, যেটি বন্ধুদের হাত ধরে আজ থেকে 23-24 বছর আগে গড়ে উঠেছিল। তো আজ আমরা সেই যাদের হাত ধরে আসলে এই উদ্যোগটি, তাদেরকে আমাদের সাথে পেয়েছি। তো তাদের সাথে আমরা আসলে ঈদ আড্ডায় মাতবো এবং জানার বোঝার চেষ্টা করব আসলে তাদের এই উদ্যোগ সম্পর্কে বিস্তারিত। স্বাগত আপনাদের আমাদের এই বিশেষ আয়োজনে। শুরুতেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাউন ভাই, আপনার কাছে শুনবো আসলে ঈদের দিনে সবাই মিলে তো প্রতিষ্ঠান একটি সফল প্রতিষ্ঠান করলেন। ঈদের দিনটা আসলে ঈদটা কি একসাথে সবাই মিলে পালন করা হয়? ঈদের দিনটা আমি যেহেতু ঢাকার বাইরে চলে যাই, আমার গ্রামের বাড়িতে ঈদ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। বাট আমার বাকি ফ্রেন্ড যারা, ওরা ঢাকাতে ঈদ করে। আমি যখন ঢাকাতে ঈদ করি তখন ঈদের দিন সন্ধ্যার দিকে একসাথে ঘুরি, কথা বলি, বেড়াই, ওটা স্বাচ্ছন্দ্য ফিল করি। বাট আমি গ্রামে ঈদ করি বেশি। আর এমনি ঈদের দিন আপনি যেহেতু ঢাকায় থাকেন না, চেয়ারম্যান সোহেল ভাই ফোন করেন না, বা ফোনে কমিউনিকেশনটা কেমন হয়? ঈদের তো অবশ্যই গ্রিটিংস একটা হয়। আর যেহেতু আমি ঢাকায় থাকি, তো প্রথম পর্বটা থাকে পরিবারকে নিয়ে, তারপরে দ্বিতীয় পর্বে দেখা যায় যে ফিরোজের সাথে একটা আড্ডা। ঈদের দিনও আসলে মিস করি আর কি, আড্ডাটা কন্টিনিউ থাকে। কে বেশি আড্ডাবাজ? আমরা যতটুকু শুনেছি যে ফিরোজ ভাই অনেক আড্ডা দেয়। যখন বুয়েটে ছিলাম, ও গ্রামে যদি না যেত, পাবনায়, আমার বাড়িও পাবনায়, ওর বাড়িও পাবনায়, গ্রামে না গেলে ও এখানেই থাকতো, হাতিরপুলেই থাকতো। সন্ধ্যাবেলায় সোহেল আসতো, আর আমরা আদারওয়াইজ ধরেন যে 7-8 জনের একটা টিমে হাতিরপুলেই থাকতো।
এরপর ধরেন আস্তে আস্তে এটা একটু ইয়ে হয়েছে, কিন্তু এখনও ঈদের দিন সকালবেলা ফোন করা, কথা বলা, এবং ম্যান্ডেটরিলি রাত্রেবেলা সোহেলের বাসায় যাওয়া, যে এক কাপ চা খাওয়া। কোরবানির সময় ধরেন যে একসাথে গরু কেনা, 3 জনের গরু একসাথেই কেনা হয়। তারপরে কোরবানির দিন কষায় আসা, তো 3 জনের বাসায় একই কষায় কাটে, সো গরু দেখতে যাওয়া তার আগের দিন রাত্রে, সব চলতে থাকে। সেক্ষেত্রে আপনাদের মানে শুরুর গল্পটা একটু জানতে চাই। বুয়েটে যখন পড়াশোনা করি আমাদের একটা ক্লোজ গ্রুপ ছিল, বিশাল গ্রুপ ছিল। তো এরা ক্লাসের ফাঁকে ফাঁকে যে একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে 10 মিনিট গ্যাপ থাকতো, এই 10 মিনিটেও আমরা সবাই বের হয়ে এক জায়গায় আড্ডা দিব, ক্লাস শুরু হলে আবার ক্লাসে। এক ক্লাস থেকে আর এক ক্লাসে মাঝে 1 ঘন্টার ব্রেক থাকতো। এই 1 ঘন্টার ব্রেকে সবাই যে ক্যাফেতে বসে একসাথে আড্ডা দেওয়া, পরীক্ষা শেষ, পরীক্ষার পরে ঘুরতে যাওয়া একসাথে, পরীক্ষার আগে পড়াশোনা। যে হাতিরপুলে আমাদের যে প্রথম যে অফিস, যে আমাদের পার্টনারের বাসায় ছিল, ওদের একটা ফ্ল্যাটই ছিল, আমরা ফ্রেন্ডরা সবাই ওইখানে আড্ডা দেওয়া এবং পড়াশোনা করা সব একসাথে, এবং রাতে থাকা খাওয়া দাওয়া সব এখানেই চলতো। এইভাবে যেহেতু খুব ক্লোজ ছিলাম আমরা সবাই, শেষের দিকে যখন ফাইনাল টার্মে চলে আসি আমরা চিন্তা করলাম যে আমাদের পড়াশোনা শেষ হয়ে গেলে আমাদের এই আড্ডাটা তো আর থাকবে না। আমরা তো বুয়েটের ক্যাফেতে গিয়ে এরকম সবাই একসাথে আড্ডা দিতে পারবো না। তো আমাদের এই বন্ধুত্বকে টিকিয়ে রাখার জন্য, একসাথে আড্ডা দেওয়ার জন্য কী করা যায়, তো চিন্তা করলাম ঠিক আছে আমরা ব্যবসা করি, কনসাল্টিং ফার্ম করি একটা। তো সেই ক্ষেত্রে একসাথে বসে আমরা কাজও করব, বন্ধুরা একসাথে বসে গল্পও করতে পারবো, আড্ডাও দিতে পারবো, কাজও হবে। তো এটা জাস্ট নিছক গল্পের জন্য বসে বসে আমরা ক্যাফেতেই আলাপ করতাম। পাশ করার পরে যখন আমরা, যেহেতু প্রত্যেকেই সিভিল ইঞ্জিনিয়ার এবং কারো ফ্যামিলি বিজনেস ব্যাকগ্রাউন্ডের না, আমরা সবাই চাকরিজীবী ফ্যামিলির ছেলে, তো ফলে ব্যবসা করবে এটা জাস্ট ওই স্টুডেন্ট লাইফে আড্ডা দেওয়ার জন্য চিন্তা করতাম। পাশ করার পরে যখন দেখলাম যে আমাদের লাইনে ওই সময় সিভিল ইঞ্জিনিয়ারদের চাকরি বাকরির অবস্থা খুব খারাপ। ওই সময় 2001-এ বিএনপি নতুন গভর্নমেন্ট ফর্ম করলো, রিজার্ভের অবস্থা খুব খারাপ ছিল। অর্থমন্ত্রী ডিক্লেয়ার করলো অলমোস্ট এক বছরের মতো নতুন নিয়োগ হবে না এবং ডেভেলপমেন্ট বাজেট দেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারদের কোনো আসলে কাজ থাকে না, কোথাও চাকরি বাকরির সুযোগ নেই। তা আমরা তখন আবার চিন্তা করলাম যে আমরা বসে না থেকে আমরা নিজেরা কিছু করি। তো নিজেরা কিছু করব, এই চিন্তা থেকে আমরা ব্যবসায় চলে আসি। তখন আমরা ডিসিশন নিয়ে আমরা এই কনসাল্টিং ফার্ম দিয়ে শুরু করলাম। একদম স্টার্টিংয়ে আমরা 7 জন ছিলাম, এখন 4 জন আছি। 4 জন আছেন। এই 3 জনের বাইরে আরেকজন? একজন এই মুহূর্তে আমেরিকাতে আছে, ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ সিদ্দিকী। কত সালে শুরুটা করেছিলেন? শুরু করেছিলাম আমরা 2001-এ, পাশ করার পরে। আমরা পাশ করি 2001-এর অগাস্টের 5 তারিখে। স্টুডেন্ট হিসেবে আমরা তখন সবাই টিউশনি করতাম, তো টিউশনের টাকা দিয়ে আমরা বাসা ভাড়া, অফিসে ভাড়াটা দিতে থাকি। শুরু করার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে যেটা, আমরা ফ্রেশ, যেহেতু আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, কেউ কাজ দিতে চায় না। যেখানেই কাজের জন্য যাই কথা বলি, পড়াশোনা বুয়েটে করছেন, ঠিক আছে ভালো, তো এক্সপিরিয়েন্স কত দিনের? এক্সপিরিয়েন্স নাই। কোথায় কাজ করেছেন কিছু জানেন কি না? হ্যান্ড ওভার দেওয়া কোনো প্রজেক্ট আছে কি না? এইটা নাই যেহেতু আর কেউই আসলে কাজ দেওয়ার সাহস করে না। তা আমরা তখন চিন্তা করলাম যে ঠিক আছে, যারা এই মুহূর্তে কাজ করছে, যাদের কাজ রানিং আছে, যারা কোনো ইঞ্জিনিয়ার নেই, শুধু মিস্ত্রিদের কাজ করছে, তো এদের অ্যাটলিস্ট আমরা যেয়ে বলি যে আমরা সুপারভিশন করব, প্রয়োজনে ডিজাইন, ড্রয়িং, এস্টিমেট এটা করে দিব, আমরা কোনো পয়সা নিব না, ফ্রি, জাস্ট ফ্রিতে সার্ভিস দেওয়ার জন্য। সার্ভিস দেওয়ার মতো। এইটা নিয়ে অনেক জায়গায় গেলে অনেকেই চিন্তা করলো আবার কী উদ্দেশ্যে নিয়ে আসছি। আবার 2-1 কথাবার্তা বলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এটা সেটা জেনে দেখে না, ঠিক আছে আপনার চাইলে দেখেন, করে দেন। এরপরে একজন, তার 5 তলা একটা বিল্ডিং হবে আমাদের অফিসের পাশেই, তো সে প্রথম আমাদেরকে ডিজাইন, ড্রয়িং, এস্টিমেট এবং কনস্ট্রাকশন পুরাটা দেখার জন্য দিলেন। ওই কাজটা আমরা খুব স্মুথলি টাইমের আগে শেষ করি এবং খুব সুন্দর ফিনিশিং দিই। এইটা দেখে এই প্রথম সাকসেসফুল প্রজেক্ট আমাদের যেটা, সেইটা দেখানোর পরে তখন মানুষজন কাজ দেওয়া শুরু করলো। ইভেন যাদের ফার্স্ট পেড সার্ভিস ছিল না, ওটা ফ্রি, এবং সেটা শুরু হওয়ার পরে
আমরা যেটা দেখলাম যে এটা 2002-এ মাঝামাঝিতে বাংলাদেশে তখন স্টিলের যত কাজ হয় বিল্ডিংয়ের, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ে, ফ্যাক্টরির, কমার্শিয়াল বিল্ডিং, এটার 100%ই বিদেশি কোম্পানি করে, বাংলাদেশে কোনো লোকাল কোম্পানি নাই। তখন কেবল 2টা কোম্পানি জাস্ট শুরু করেছে, কোনো সিগনিফিক্যান্ট কোনো পার্সেন্টেজে আসে না এটা। তো 2001-এর দিক থেকে আমরা কয়েকটা কোম্পানি লোকালি শুরু করার চিন্তা করলাম। তা আমি দেখলাম যে আমরা এই স্টিলের পার্টটা, সিভিল ইঞ্জিনিয়ারের পার্ট, তা আমরা তো এটা একদমই নতুন বাংলাদেশ, আমরা কিচ্ছু জানি না, কিন্তু চিন্তা করলাম আমরা এই লাইনে কিছু একটা করব। এটারও কি প্রথম কাজটা ফ্রি ছিল নাকি? না, এটা প্রথম কাজটা ফ্রি ছিল না, ওটা অন পেমেন্টই পেয়েছিলাম। সোহেল ভাইয়ের কাছ থেকে একটু মানে প্রথম কাজটার, এই যে আপনারা যখন শুরু করলেন আর কি, স্টিল মার্কের যে প্রথম কাজটা যেটা ছিল, মানে সেটার গল্পটা একটু যদি বলেন। স্টিল মার্কের প্রথম কাজ আমাদের ছিল এই আশরাফ টেক্সটাইলসের, ওটা তাই না, ছোট একটা কাজ ছিল। সেনা কল্যাণ ভবনের পরে যে এনভায়রো ফিলিং স্টেশনটা, সেটা আমাদের কাজ, প্রথম কাজ। এবং ওটা দেখলে এখনও সেই দিনের কথা মনে পড়ে, যে সেই ম্যাটেরিয়াল পারচেস করার জন্য পুরনো ঢাকায় নিজেরা দৌড়াদৌড়ি করেছি, মানে রাত বিরাত ওখানে সব কিছু নিজেরাই করেছি। কত টাকা লাভ হয়েছিল মনে আছে? হ্যাঁ, ওটা ভালো লাভ হয়েছিল। 7,45,000 টাকার কাজ, এটা ছিল আমাদের প্রথম কাজ। এবং প্রথম কাজটা করার পরে সেই সময় আমাদের খরচ বলতে শুধুমাত্র 5,000 টাকা ভাড়াটা দিই, যেটা, আর কোনো খরচ নেই আমাদের। প্রথম কাজটা শেষ করার পরে দেখলাম আমাদের প্রফিট হয়েছে 3 লাখ টাকা। তো হিসাব করলাম যে আমরা নেক্সট কয়েক বছর আমাদের আর কাজ না পেলে আমরা। দর্শক, আমরা আবারও আড্ডায় ফিরবো। আপনারা দেখছেন পোলার আইসক্রিম নিবেদিত ঈদ বন্ধুত্বের উৎসব, বন্ধুত্ব থেকে ব্র্যান্ড অনুষ্ঠান। তো মামুন ভাই, এই যাবৎ আসলে আপনারা এই স্টিল মার্ক থেকে কতগুলো প্রজেক্টের কাজ করেছেন? আমরা প্রায় 23-24 বছর। তো প্রথম বছর একটা কাজ, সেকেন্ড বছর একটা কাজ, থার্ড বছরেও একটা কাজ। থার্ড প্রজেক্ট থেকে আমাদের যে গুডউইলটা শুরু হয়েছে সেটা আলহামদুলিল্লাহ আমরা ক্যারি করছি এখনও। এবং এই সময়ের ভেতর আমরা প্রায় 1300 ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট বাংলাদেশে সাকসেসফুলি হ্যান্ডওভার দিয়েছি এখন পর্যন্ত। আপনাদের সফলতার পেছনে আসলে কোন জায়গাটা বেশি কাজ করেছে? সৈয়দ মুস্তফা আলী হাসান না, উনি তো একদম বাংলাদেশ বাঙালি জাতিকে বলে গেছে যে এরা হলো আড্ডাবাজ। ঠিক আছে, উনি তো মিশরে যেও ধরেন আড্ডার জায়গা খুঁজে বের করছেন। এটা আসলেই ধরেন যে আপনি যখন সঠিক বন্ধুদের সাথে বা সঠিক মানুষের সাথে ডিসকাস করবেন, ইটস আড্ডা, বাট অনেক ভালো ভালো জিনিস চলে আসে। আর যখন ধরেন যে ওই যে একসাথে কাজ করার একটা ইস্যু আসে, তখন আসলে সততা খুব ইম্পর্ট্যান্ট। তারপরে হলো রেসপেক্ট অনেক ইম্পর্ট্যান্ট। এই জিনিসগুলো থাকলে খুব সহজ জিনিস। এমনি কি নিজেদের মধ্যে ঝগড়া টগড়া হয় না মাঝে মধ্যে? ওটা তো বিভিন্ন ইস্যু নিয়ে মাঝে মাঝে হয়, ঠিক আছে, বাট দিন শেষে আবার একসাথে, ঠিক আছে। মানে আমাদের পলিসিটা হচ্ছে যে, মানে যেই জন্য আসলে অনেক জায়গায় হয়তো বা কোনো একটা কারণে একটা মিস হ্যাপেনিং হইলো, সব কিছু ঠিক থাকলে অল ওকে। যদি কেউ মানে ভুল হয়, তখন কিন্তু আসলে সবার ভুল। যখন আমরা ইন্ডিভিজুয়ালি যদি বলি যে না তোর ভুল, তাহলে কিন্তু আসলে হবে না। কারণ কালেকটিভলি অল ডিসিশন, এই জিনিসটা রেসপেক্ট করা, তাই না? আমাদের নিজস্ব মিটিং হচ্ছে এখন আসলে দুপুরে লাঞ্চের সময়, মানে কথা বলতে বলতে মানে কারেন্ট অ্যাফেয়ার্সও চলে, অফিসে চলে। 6টার পরে আমাদের অফিসে যেমন 6টার 1 মিনিটে শুধু আমরা 3 জন, আর এই অফিসে ফ্লোরে 2 জন ছাড়া কেউ থাকে না। তো তখন কোনো কিছু থাকলে সারাদিনে যেটা নিয়ে কথা হয় নাই, যে কোনো একজনের রুমে বসে তখন ওইটা নিয়ে আড্ডা দিতে থাকি আর কি। আড্ডা দিয়ে একটা টাইমে শেষ করে একসাথে অফিস থেকে বের হয়ে যাচ্ছি। আমি কাজ করতে গিয়ে একটা ভুল করলাম বা ডিসিশনটা ভুল নিলাম, এই ভুল ডিসিশন নেওয়ার পরে খুব অস্থির লাগতে থাকে যে আমি এটা কি করলাম। কারণ 10টা ডিসিশন নিলে 1-2টা ভুল হবে, এটা স্বাভাবিক। বাট সবচেয়ে ভালো জায়গা যেটা, আজকে পর্যন্ত আমাদের ফ্রেন্ডরা কেউ যার ডিসিশনের জন্য একটা খারাপ কিছু হোক, সেটা নিয়ে কোনোদিন বলা হয়নি এই ডিসিশনটা কেন নিলাম, এটা না নিলে তো এই সমস্যাটা হতো না। মানে সবাই মিলে ওন করা, সবাই মিলে own করা। সবাইকে মানে ওন করা। ভুল ধরতে গেলে নিজেদের অর্গানাইজেশন, আপনি ইচ্ছা করে তো কোনো ভুল ডিসিশন নেবেন না।
নিশ্চয়ই আপনাদের এই বিষয়গুলো নিশ্চয়ই ইন্সপায়ারিং হবে। নতুন প্রজন্মের কাছে এই বন্ধুত্ব নিয়ে আসলে আপনাদের, বা বন্ধুত্ব থেকে ভালো কিছু যে হয় সেটা নিয়ে কি বার্তা থাকবে? তো অনেক বড় জিনিস বলে ফেললেন। বন্ধুত্ব নিয়ে আসলেই অনেক ভালো কিছু হয়, অনেক ভালো কিছু হয়। যত আইডিয়া, এই সুন্দর সুন্দর আইডিয়া, বা ধরেন যে আপনার সমাজ নিয়ে আইডিয়া, বা নতুন ধারণা নিয়ে যে আইডিয়া, ধরেন এখন একটা কথা এআই নিয়ে অনেক কথা চলছে। তাই আমি বলবো বুয়েটে যেসব ছেলেরা এখন পড়ে, ওরা এআই নিয়ে যত ভালো বুঝে, আমার মনে হয় না বাংলাদেশে অন্যান্য লোকজন বুঝে, বিকজ দে আর ইন্টারাক্টিং। হ্যাঁ, নিজেরা নিজের একজন পড়ছে একটা, তার সাথে আলোচনা করতেছে। সো একটা সুন্দর জিনিস আছে সব কিছু গঠনমূলক। ধরেন যে আর্কিটেকচার, দেন সিভিল ইঞ্জিনিয়ারিং, দেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এই ইঞ্জিনিয়ারিং পার্টটা বলছে। মার্কেটিং টার্গেটিং তো ডিফারেন্ট, ওর তো কন্টিনিউয়াস আপনাকে কথাই বলতে হবে, মানুষের সাথে আইডিয়াই জেনারেট করতে হবে। তো এটা সবচেয়ে মন খুলে তো আপনি কথা বলতে পারেন আপনার বন্ধুর সাথে। বাবা মার সাথে অনেক কিছু হয়তো বলতে পারি না, কিন্তু বন্ধুর সাথে তো বলতে পারি, তাই না? তো সেখানে ওই আইডিয়াগুলো জেনারেট হয়। এরপর ধরেন যে কোনোটা টিকে না, দ্যাট ইজ ডিফারেন্ট স্টোরি। বাট আইডিয়াগুলো আমার মনে হয় ভালো ভালো আইডিয়া সম্ভব ডেভেলপ করা। ঈদে ক্যাম্পাস জীবনে কি মানে পকেট মানি শেয়ার টেয়ার করতেন আপনারা? না, আসলে আমাদের ক্ষেত্রে যেটা ছিল, আমরা যেহেতু সালামি হিসাব হইতো না ঈদের পরে কে কত ছুটি থেকে যখন সবাই আবার সালামির ক্যাম্পাসে প্রয়োজন নাই তো, আসতেন? সালামির প্রয়োজন না, নাই তো। আমরা যেহেতু বুয়েটে পড়াশোনা করেছি, সবার পিছনে একটা সিল ছিল, টিউশনের অভাব ছিল না। আচ্ছা, সো সবার মানে পকেট মানি ভালোই ছিল, ঠিক আছে। বাট তার আগের কথা যদি বলেন, ঠিক আছে, তখন তো আসলে এই ফ্রেন্ডশিপ ছিল না, তখন সালামি নিয়ে অনেক বেশি ক্যালকুলেশন ছিল। না সবাই যেহেতু পকেট মানি ভালোই ছিল, মানে ঈদে গিফট কি একজন আরেকজনকে কি ধরনের গিফট না, ওইটা আবার অন্যরকম একটা ইয়ে ছিল যে আমরা সবাই মিলে, বললাম প্রথমে যে মামুন বলল যে আমার একটা বড় সার্কেল ছিলাম, আমরা কিছু কিছু ফ্রেন্ডকে সবাই মিলে তখন 50 টাকা চাঁদা তুলে পাঞ্জাবি গিফট করতাম। আমাদের দেখা গেছে নন মুসলিম ফ্রেন্ড যারা, আমাদের ওইটা একটা পার্ট ছিল। এবং সারাদিন ঘুরে বেড়ানো। আর সালামির ব্যাপারটা তো আসলে এরকম ছিল না, বাসা থেকে যেটা পাইতাম তা এখনও সেটাই পাই, সেই যুগেও যেটা পাইতাম এখনও ওই মানে 50 টাকা থেকে 100 টাকা হয়েছে। দিন অনেক গেছে, কিন্তু বাসার সালামি নতুন টাকাটা কচকচে নোট ওটা চেঞ্জ হয় নাই আর কি। এই যে এমনি এখন একজন আরেকজনকে ঈদের গিফট দেন তো নাকি? না, এখন হলো ওর মানে ইয়েদের দিই না, ওর ফ্যামিলি, বাচ্চাদের আর ওর ফ্যামিলি আমার ছেলে মেয়ের জন্য পাঠায়, আমি আবার দেখি যে আমি হাতে করে নিয়ে আসি, কিন্তু আমরা পাই না। নিজেদের মধ্যে চলে না, ফ্যামিলির বাচ্চা ওয়াইফ ওদেরকে গিফট দেওয়া হয় আর কি। মোহন ভাই, আপনার কাছ থেকে শেষ জানতে চাই যে মানে বন্ধুত্ব থেকে মানে আপনারা যে উদাহরণটা তৈরি করেছেন, তরুণ প্রজন্মের কাছে আসলে আপনার বার্তাটা কি? তরুণ প্রজন্ম যারা জাস্ট পড়াশোনা শেষের দিকে আসছেন, তো তাদের এখনই চিন্তা করার সময় যে আমি পাশ করার পরে কী করব, আমি কি চাকরি করতে চাই নাকি আমি নিজে উদ্যোক্তা হতে চাই। মানে আমাদের এখানে সবাই পাশ করার পরে শুধুমাত্র চাকরির জন্য আসে, ইভেন আমাদের এখানেও সবাই চাকরির জন্য আসে যে আমাকে একটা চাকরি দেওয়া হোক। এবং কাউকে যদি বলি যে তুমি এরকম একটা ব্যবসা শুরু করো বা এটা করো, তুমি যেহেতু এই লাইনের এক্সপার্ট, ওই অপশানটা কেউই নিতে চায় না। কেন, ইজি অপশান যেটা চাকরি, যারা এখন গ্র্যাজুয়েশন কমপ্লিটের দিকে আসে তাদের জন্য বলবো যে চিন্তা করতে। কারণ একজন চাকরিজীবী নিজের জন্য যতটুকু করতে পারবে, সমাজের জন্য যতটুকু করতে পারবে, দেশের জন্য যতটুকু করতে পারবে, একজন উদ্যোক্তা হয়তো 10 জনের ভেতরে একজন সফল হলেও সে হয়তো একজন চাকরিজীবীর চেয়ে 1000 গুণ বেশি সমাজের জন্য, দেশের জন্য, অর্থনীতির জন্য করতে পারবে। তো সেই ক্ষেত্রে উদ্যোক্তা হতে হলে পাশ করার আগেই চিন্তা করতে হবে যে আমি কি করতে চাই, কোন লাইনটা আমি কমফোর্ট ফিল করি, কোনটা আমার জানা আছে, সেটা নিয়ে পড়াশোনা করা, ঠিক করা যে আমি কীভাবে শুরু করব, মিনিমাম কি ইনভেস্টমেন্ট নিয়ে আমি শুরু করতে পারি, শুরু করার পরে কি কি বাধার সম্মুখীন হবে সেটাকে কিভাবে ওভারকাম করতে পারি। সেইটা যদি চিন্তা করে কেউ যে কোনো বিজনেস শুরু করে, তাহলে আমি মনে করি না যে পিছে যাওয়ার কোনো সুযোগ আছে। সততার সাথে যে জিনিসটা থাকবে সেটা তাকে অগাধ পরিশ্রমী হতে হবে। উদ্যোক্তা হতে হলে পরিশ্রমী হতে হবে। আমি টাইম মেনে কাজ করব,
পরিশ্রম করবো না, চিন্তা করবে আমি তো লোকজনদের কাজ করাবো, তাইলে উদ্যোক্তা হওয়া যাবে না। কারণ চাকরিতে ঢুকলে 1 মাস পরেই সে একটা টাকা হাতে পাবে, বাট উদ্যোক্তা হওয়ার পরে সে কতদিন পরে হাতে পাবে সেটা জানা নেই। তো অগাধ ধৈর্য যদি না থাকে তাহলে সে কিছুদিন পরে ধৈর্য হারা হয়ে যাবে এবং ছেড়ে দিবে। তো এই জন্য সফল উদ্যোক্তা হতে হলে তরুণদের জন্য বলবো, সততা, পরিশ্রম এবং ধৈর্য, এই 3টা জিনিস যদি রাখি, চেষ্টা করি 1 বছর 2 বছর এই কষ্টটা যদি করি, তাইলে আমি আশাবাদী যে এখন তরুণরা যেই পরিমাণ মেধাবী, তাদের পিছে তাকানোর সুযোগ নেই। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে ঈদ আড্ডায় অংশ নেওয়ার জন্য। আপনাকেও এবং স্টার নিউজের এই প্রোগ্রামের সকলকে এবং স্টার নিউজের এই প্রোগ্রামের দর্শকদের অনেক অনেক ধন্যবাদ এবং ঈদ মোবারক সবাইকে। দর্শক, আমাদের বিশেষ এই আয়োজন পোলার আইসক্রিম নিবেদিত ঈদ বন্ধুত্বের উৎসবের বন্ধুত্ব থেকে ব্র্যান্ড, এই অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। আমরাও আশা করব যে বন্ধুত্ব থেকে একটি ভালো প্রতিষ্ঠান গড়ার যেই নমুনা আমরা দেখলাম, যেই গল্প আমরা শুনলাম, এগুলো আগামী প্রজন্মের জন্য খুবই উৎসাহব্যঞ্জক হবে। সেই প্রত্যাশায় সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।